বান্দরবানের রুমার পর থানচিতে কৃষি ও সোনালী ব্যাংকে ডাকাতি, ব্যাংক কর্মীদের আটকে গ্রাহকদের 17.5 লাখ টাকা লুট। রুমায় সোনালী ব্যাংকের টাকা ও অস্ত্র লুট, অপহৃত ম্যানেজার উদ্ধার হয়নি এখনো, প্রয়োজনীয় অভিযানে নামবে সেনাবাহিনী। ব্যাংকে ডাকাতির ঘটনায় জড়িত কুকি চিন বললেন স্বরাষ্ট্রমন্ত্রী, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি আইজিপি। এবং চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি একজন নিহত, বেনাপোল সীমান্তে গুলিবিদ্ধ 2। স্বাগত সমগ্র বাংলাদেশের সাথে আছি তাসনিমা জান্নাত অর্থী। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে ডাকাতির 17 ঘন্টা পর এবার থানচিতে দুটি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটল। বেলা 12টার দিকে থানচির কৃষি ও সোনালী ব্যাংকের শাখায় এই ঘটনা ঘটে। পরে গণনা শেষে ব্যাংক দুটির ম্যানেজার জানান, কৃষি ব্যাংক থেকে 2.5 লাখ টাকা এবং সোনালী ব্যাংক থেকে 15 লাখ টাকা লুট হয়েছে, তবে বেশিরভাগ টাকাই গ্রাহকদের। এই ঘটনার পর বান্দরবানের বিভিন্ন উপজেলায় সোনালী ব্যাংকের 6টি শাখা বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, 3টি চাঁদের গাড়িতে করে 25 থেকে 30 জনের অস্ত্রধারী সন্ত্রাসীরা বাজারে এসে এলোপাথারি গুলি ছুড়ে আতঙ্ক তৈরি করে। এরই মধ্যে তারা কৃষি ও সোনালী ব্যাংকে প্রবেশ, ব্যাংক কর্মীদের জিম্মি করে। এ সময় ব্যাংকে জমা ও উত্তোলনকারী গ্রাহকদের টাকা ছিনিয়ে নেয় তারা। পরে বিজিবি আসার খবরে গুলি ছুটতে ছুটতে পালিয়ে যায় তারা। এ বিষয়ে আরো জানাতে বান্দরবান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মংখিং মারমা। মংখিং, রুমায় কিন্তু সোনালী ব্যাংকে ডাকাতি হওয়ার 17 ঘন্টা পর দুটি ব্যাংকে, থানচিতে দুটি ব্যাংকে এই ডাকাতির ঘটনা ঘটলো। এই বিষয়ে আসলে বিস্তারিত কি তথ্য রয়েছে এবং তারা যে গুলি ছুড়েছে এতে কি কেউ আহত হয়েছে কিনা? আসলে 17 ঘন্টার মধ্যে যে ব্যাংকগুলোর ডাকাতি, এটি আসলে এখানকার জনমানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। যেটি বলতে চাই যে যারা ডাকাতি করেছে তারা গাড়ি যোগে এসে রুমা ওই থানচির কৃষি ব্যাংকে প্রথমে তারা আক্রমণ করে এবং পরে কিন্তু সোনালী ব্যাংকে আক্রমণ করে। তারা কিন্তু প্রথমে ফাঁকা গুলি ছুড়ে কিন্তু সেখানে প্রবেশ করে ব্যাংকে, এবং ব্যাংকের যে কর্মচারী যারা আছেন তাদেরকে আটকে রেখে সেখান থেকে 2.5 লক্ষ টাকা তারা লুট করে নিয়ে যায়। পরে আবার তারা কৃষি ব্যাংক থেকে বের হওয়ার পরে আবারও কিন্তু ফাঁকা গুলি ছুড়ে কিন্তু তারা সোনালী ব্যাংকে আক্রমণ চালায় এবং সেখান থেকে 15 লক্ষ টাকা কিন্তু তারা লুট করে নিয়ে যায়। এটি কিন্তু সবই গ্রাহকদের টাকা। তবে একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এখানে যে টাকাগুলো লুট হয়েছে এটি কিন্তু ক্যাশ থেকে লুট করা হয়েছে, এবং তারা কিন্তু ভোল্টে যেখানে টাকা রাখা হয় সেখান থেকে কিন্তু তারা টাকাগুলো লুট করতে পারে নাই। তবে স্থানীয় বাসিন্দাদের ধারণা হচ্ছে আসলে এখানে কোনো পোশাকধারী না হওয়ার কারণে আসলে কে বা কারা এই টাকাগুলো লুট করেছে এটি নিয়ে কিন্তু সংশয় প্রকাশ করছেন। তবে সর্বোপরি থানচিতে যে ব্যাংক কর্মকর্তারা বলছেন যে এভাবেই ডাকাতি চলতে থাকে তাহলে তারা আসলে খুবই সংশয় মনোভাব পেয়েছে, এবং তারা বলছেন যে এখানে যে কর্মচারী যারা আছেন তারা কিন্তু ভীত সন্তুষ্ট বোধ করছে। তবে সেখানে এখন বর্তমানে বিজিবির পাশাপাশি সেখানে সেনাবাহিনী, সাদা পোশাকধারী, র্যাব, পুলিশ সকলেই কিন্তু এখন সেখানে কিন্তু তারা কিন্তু প্রহরা দিচ্ছেন, এবং এখানে যে অভিযান সেই অভিযান কিন্তু পরিচালনা করা হচ্ছে। তারা বলছেন যে ব্যাংক থেকে বের হওয়ার সময় যে গোলাগুলি যেগুলো করেছে এতে কিন্তু আসলে কারো কোনো ক্ষতি হয়নি, এবং ব্যাংকের ম্যানেজার, 2 জন ম্যানেজারের সাথে, সোনালী ব্যাংক কৃষি ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলেছি, তারা বলছেন যে কাউকে আঘাত করেননি তারা, শুধুমাত্র একটি রুমে আটকে রেখে বাকি যে কেসের যে টাকাগুলো ছিল সেই টাকাগুলো তারা নিয়ে গেছে বলে আমাদেরকে জানিয়েছেন। এ হচ্ছে আমার কাছে থানচির সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। মংখিং মারমা জানাচ্ছিলেন ব্যাংক ডাকাতির খবর। বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে হামলা, ম্যানেজারকে অপহরণ এবং অস্ত্র লুটের ঘটনায় অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। ব্যাংকের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। ব্যাংক থেকে কি পরিমাণ টাকা লুট হয়েছে তার হিসাব করা হচ্ছে। ব্যাংক কর্তৃপক্ষের ধারণা, জঙ্গি কুকি চিন সদস্যরাই হামলা চালিয়েছে। তবে এই ঘটনায় কারা জড়িত তা এখনো নিশ্চিত করেনি আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার রাতে তারাবি নামাজের সময় রুমা শাখা সোনালী ব্যাংক ও আশেপাশের এলাকা ঘিরে ফেলে শতাধিক সশস্ত্র দুর্বৃত্ত। প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদ থেকে ব্যাংক ম্যানেজার নিজামুদ্দিনকে ধরে নিয়ে ব্যাংকের ভেতর মারধর করে দুর্বৃত্তরা। পরে জঙ্গিরা তাকে অপহরণ করে। এছাড়া ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত 10 পুলিশ ও 4 আনসার সদস্যকে নিরস্ত্র করে 8টি চাইনিজ অটোমেটিক রাইফেল, 2টি SMG, 4টি শটগান ও 415 রাউন্ড গুলি ছিনিয়ে নেয় জঙ্গিরা। এ সময় 2 পুলিশ সদস্য আহত হন। আমাদের সামনে পিছনে সশস্ত্র ইউনিফর্ম পরা কিছু লোক দাঁড়িয়ে আছে। আমরা নমাজ শেষ করার সাথে সাথে আমাদেরকে বলো, তোমরা কেউ লড়িও না, চুপ এগুলো বসে থাকো। ভোলে চাকরিটা নিয়ে পরে ওখানে লড়বেন শুনবো। জঙ্গি গোষ্ঠী কুকিচিনের সদস্যরা ব্যাংক লুট করেছে বলে ধারণা সোনালী ব্যাংকের কর্মকর্তাদের। হামলায় জড়িতদের চিহ্নিত করতে CCTV ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। এই নিয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কাজ করছে, গোয়েন্দা সংস্থা কাজ করছে এবং আমরা বিভিন্নভাবে ট্র্যাক করার চেষ্টা করছি যে তার অবস্থানটা কোথায়। তো আমরা আশা করছি একটা ফলপ্রসূ কিছু একটা হবে। তারা যে সোনালী ব্যাংকের মধ্যে ঢুকেছে সেই চিহ্ন আমরা পেয়েছি, তবে কে বা কাহারা এটা ঢুকেছে সেটা এই মুহূর্তেই বলা যাচ্ছে না। আমরা এটা তদন্ত সাপেক্ষে এটা নিশ্চিত হওয়া যাবে। ব্যাংক থেকে কি পরিমাণ টাকা লুট হয়েছে তা এখনও নিশ্চিত করা যায়নি। কর্মকর্তারা জানিয়েছেন, ভোল্টের দরজার মধ্যে চাবি ভাঙা অবস্থায় পাওয়া গেছে। ফরেনসিক টিম এসে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের পর ভল্টের ভিতরের অবস্থা জানা যাবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে বান্দরবান থেকে আমাদের সাথে আছেন সহকর্মী আলমগীর সবুজ। সবুজ, অস্ত্র এবং লুট হওয়া টাকা উদ্ধারে অভিযান শুরু হয়েছে কিনা এবং যে ব্যাংক ম্যানেজারকে অপহরণ করা হয়েছে তাকে উদ্ধারে আসলে কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন বিস্তারিত। অভিযান গতকাল থেকে আসলে চলমান আছে। আমাদেরকে পুলিশ প্রশাসন সহ সবাই সেটা বলেছেন। তার আগে আমি একটু বলতে চাই, আমি এই মসজিদটা যেটা দেখছেন, আমি যে মসজিদের সামনে দাঁড়িয়ে আছি, আমরা প্রতিবেদনে যেমনটা শুনছিলাম, গতকাল কিন্তু প্রথমে দুর্বৃত্তরা এসে ব্যাংকে 5-7 জন পুলিশ, 2 জন পুলিশ সদস্যকে ধরে নিয়ে উপরে নিয়ে যাওয়ার পরে কিছু সংখ্যক 10 থেকে 15 দিনের মসজিদে যখন নামাজরত অবস্থায় তারা এই মসজিদে হানা দেয়। মসজিদে তারা ঢুকে যারা নামাজরত ছিলেন তাদেরকে তারা জিম্মি করে এবং তারা এই সময় তাদের মোবাইল কেড়ে নিয়ে যায়। এরপরে তারা আসলে এখানে অন্তত 1 ঘন্টার বেশি সময় তারা সশস্ত্র অবস্থায় তাদেরকে জিম্মি করে রাখে। ততক্ষণ ওইদিকে আসলে সোনালী ব্যাংকে পার্শ্ববর্তী অপর বিপরীত পাশে সোনালী ব্যাংকে তারা তখন তারা লুটতরাজ চালাচ্ছিল এবং ওই সময় আমরা জেনেছি বাইরে আশেপাশে অন্তত 100 দুর্বৃত্ত বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল বলে আমাদেরকে বলা হচ্ছে। এবং অনেকে বলছেন, স্থানীয়রা বলছেন, এখানে সন্ধ্যা 7টা থেকে আসলে রাস্তার 2 দিকে তারা এক ধরনের ব্লক করে দেয়, কাউকে আসতে দেয়নি এবং 8টার দিকে তারা তাদের মূল এখানে তাদের যে হানাটা শুরু করে ব্যাংকে এবং 1 ঘন্টার বেশি সময় তারা ব্যাংকে অবস্থান নেয় এবং একই সময়ে তারা এখানে মসজিদে যারা মুসল্লি ছিলেন তাদেরকে জিম্মি করে রাখে। এবং এই পর্যন্ত আসলে সর্বশেষ যে অবস্থা এতক্ষণ এখানে পুলিশ প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচুর সদস্য ছিলেন, কিন্তু আস্তে আস্তে সবাই চলে গেছেন। এখন শুধুমাত্র কিছু সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আছেন। পাশাপাশি যারা CID-র কর্মকর্তারা আছেন তারা ভোল্টে আছেন, তারা আসলে এখনও পরীক্ষা নিরীক্ষা করছেন। কিন্তু আমাদেরকে পুলিশ প্রধান যিনি একটু আগে এখানে আমাদেরকে বলেছেন, তিনি বলছেন যেহেতু ম্যানেজারকে উদ্ধারের আগ পর্যন্ত আসলে তারা সঠিকভাবে বলতে পারছেন না আসলে ভোল্টে কি পরিমাণ টাকা ছিল এবং কিংবা লুট হয়েছে কিনা তিনি বলতে পারছেন না। এখন পর্যন্ত আমরা CID-র সাথে কথা বলেছি, তারা আরেকটা টিম তাদের সাথে যুক্ত হয়েছে। তারা বলছেন তারা আসলে পরীক্ষা নিরীক্ষা করছেন, যেহেতু একটা চাবি ঝুলে ছিল সেখানে, তারা বুঝতে পারছে না তারা আসলে সেটা ভাঙবে কিংবা খোলার পরে বুঝতে পারবে সেখানে টাকা সরানো হয়েছে কিনা। কিন্তু পুলিশ প্রশাসন আমাদের বলেছেন মূলত ম্যানেজারকে উদ্ধারের আগে আসলে তারা বলতে পারছেন না আদৌ সেখান থেকে টাকা সরানো হয়েছে কিনা। অন্যদিকে আসলে অভিযান গতকাল থেকে চলমান আছে এবং যৌথ অভিযানও চলছে। পুলিশ প্রশাসন, র্যাব, আর্মি এবং বিজিবি তারা যৌথভাবে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে এবং তারা বলছেন ম্যানেজারকে উদ্ধার না হওয়া পর্যন্ত তারা বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রাখবেন। ধন্যবাদ। আলমগীর সবুজ জানাচ্ছিলেন বান্দরবান থেকে।
বান্দরবানের সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতিতে কুকিচিন জড়িত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সম্প্রতি কুকিচিন আবারও মাথাচাড়া দিচ্ছে বলেও জানান তিনি। দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান। বান্দরবানের রুমায় সোনালী ব্যাংক ও থানচিতে কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনায় মন্ত্রী বলেন, রুমাতে সাবস্টেশন বন্ধ করে ডাকাতরা সোনালী ব্যাংকে যায়। এ সময় পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা সদস্যরা তারাবির নামাজ পড়ছিলেন। আজকে কৃষি ব্যাংক ও সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টা করা হয়েছে। এসব ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইদানিংকালে আমরা দেখেছিলাম এই কুকিচিন আবার বিভিন্নভাবে তাদের অবস্থান জানান দিচ্ছিল। আমাদের পুলিশের রাইফেল, পুলিশের 2টি SMG যেগুলি প্রহরায় ছিল এবং আনসার যেগুলি উপজেলা কমপ্লেক্সে প্রহরায় ছিল, তাদের শটগানগুলি নিয়ে গিয়েছে। কাজেই আমাদের যা করণীয় আমরা সেগুলি তো অবশ্যই করব। আমি তো আগেই বলেছি আমাদের বান্দরবানে ব্যাংকে ডাকাতির ঘটনায় জড়িতদের ধরতে আইন শৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতার কোনো ঘাটতি নেই। সমন্বিতভাবে সকল ইন্টেলিজেন্স এজেন্সি, আইন শৃঙ্খলা বাহিনী আমরা একযোগে একসাথে কাজ করছি। আমাদের যথেষ্ট সক্ষমতা রয়েছে। কোনো দুষ্কৃতিকারীর এটা ভাবার কোনো সুযোগ নেই যে দেশের আমাদের সক্ষমতার কোনো ঘাটতি আছে। তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার, যথাযথ ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হবে। কুষ্টিয়ার কুমারখালীর আলাউদ্দিন নগরে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা থেকে 5,27,000 টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে ব্যাংকের দ্বিতীয় তলার জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢোকে তারা। পরে ভল্ট ভেঙে টাকা চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে কুমারখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। আলাউদ্দিন নগর ইসলামী এজেন্ট ব্যাংকের ইনচার্জ শামসুল আলম জানান, প্রতিদিনের মতো ব্যাংকের কার্যক্রম শেষ করে তারা চলে যান। বুধবার সকালে ব্যাংক খোলার পর ভেতরে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেন। অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শনের কথা জানিয়েছেন কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম। জড়িতদের ধরতে ব্যবস্থা নিচ্ছে পুলিশ। সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ MV আবদুল্লাহর নাবিকদের ঈদের আগে মুক্তি নিয়ে সংশয় দেখা দিয়েছে। জলদস্যুদের সঙ্গে আলোচনা চললেও এখনো আনুষ্ঠানিক অগ্রগতি না হওয়াতে এই সংশয়। আর মুক্তি পেলেও দেশে ফিরতে নাবিকদের সময় লেগে যাবে অন্তত 20 থেকে 25 দিন। 3 সপ্তাহ হলো সোমালি জলদস্যুদের হাতে জিম্মি MV আবদুল্লাহর 23 নাবিক। জিম্মি হওয়ার 9 দিনের মাথায় জলদস্যুদের তরফ থেকে ফোন আসে জাহাজ মালিকের কাছে। এরপরে জিম্মি নাবিকদের মুক্তি আলোচনা সামনে আসে। ঈদের আগে নাবিকদের মুক্তির চেষ্টা করা হলেও আলোচনায় বিশেষ অগ্রগতি নেই। তবে জাহাজ মালিক প্রতিষ্ঠান বলছে, দেরি হলেও নাবিকরা যাতে নিরাপদে ফিরতে পারে সেই বিষয়টা গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা খুব কম সময়ের মধ্যে আনুষ্ঠানিক আলোচনার মাধ্যমে আমাদের নাবিককে ফিরিয়ে আনতে পারবো। তবে আপনাদের জানিয়ে রাখা ভালো, বিষয়টা নির্ভর করছে জলদস্যুদের মতিমর্জির উপর। সুতরাং আমরা চাইলেই যে কাল নিয়ে আসবো বা ঈদের আগে নিয়ে আসবো এমনটা সম্ভব নয়। নৌবাণিজ্য অধিদপ্তর জানিয়েছে, আলোচনা চলছে। যেহেতু মালিক প্রতিষ্ঠানের পূর্ব অভিজ্ঞতা আছে, সে অনুযায়ী তারা আগাচ্ছে। যেহেতু এটা আগে ঘটনা এ ধরনের ঘটেছে, কাজেই ওই ব্যাপারগুলি আসলে চাপ থাকবে, কিন্তু থাকলেও এগুলিতে ধীরে ধীরে আলাপ আলোচনার মাধ্যমে একটা স্তরে গিয়ে সমাধান হবে। গত 12 মার্চ সোমালিয়া উপকূলের 700 নটিক্যাল মাইল দূরে ভারত মহাসাগরে MV আবদুল্লাহর দখল নেয় জলদস্যুরা। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চাঁপাইনবাবগঞ্জের রকুনপুর সীমান্তে BSF এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গত রাতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ওই রাতে ওই সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন কয়েকজন। এ সময় BSF সদস্যরা গুলি ছুড়লে সাইফুর রহমান ঘটনাস্থলে নিহত হন। এদিকে যশোরের বেনাপোল সীমান্তে BSF এর গুলিতে 2 বাংলাদেশি আহত হয়েছেন। রাতে দৌলতপুর সীমান্তে এই ঘটনা ঘটে। পরে বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। মৌলভীবাজারে বিদ্যুৎ স্পর্শে একই পরিবারের 6 জনের মৃত্যুর ঘটনায় পল্লী বিদ্যুতের 3 কর্মকর্তা কর্মচারীকে বরখাস্ত ও একজনকে চাকরিচ্যুত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পল্লী বিদ্যুৎ মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের মহাব্যবস্থাপক ABM মিজানুর রহমান। এর আগে প্রধান প্রকৌশলী বিশ্বনাথ শিকদারের নেতৃত্বে 5 সদস্যের একটি কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেয়। কমিটির সুপারিশের প্রেক্ষিতে 4 কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। গত 26 মার্চ ভোরে বজ্রপাত সহ ঝড় বৃষ্টিতে বিদ্যুতের তার ছিঁড়ে ঘরের ওপর পড়ে একই পরিবারের 6 জনের মৃত্যু হয়। এবার ঈদের কেনাকাটার খবর। ঈদ কেনাকাটার এই পর্যায়ে জমজমাট জুতার বাজার, বিশেষ করে বাটা ও ওরিয়ন বিক্রয় কেন্দ্রে ক্রেতাদের ব্যাপক ভিড়। ঈদের নতুন চালান থেকে ক্রেতা বেছে নিচ্ছেন তার পছন্দের জুতা। সেই সঙ্গে বিকাশে দাম দিলে ক্যাশব্যাক মিলছে 500 টাকা পর্যন্ত, যা কেনাকাটার আনন্দ বাড়িয়ে দিচ্ছে বহুগুণ। গুলশান 2-এর ওরিয়ন ফুটওয়্যারের বিক্রয় কেন্দ্রে ঈদের নতুন সব কালেকশন। সব বয়সী মানুষের চাহিদার কথা ভেবে জুতার সংগ্রহ বাড়িয়েছে ওরিয়ন। ফ্যাশন ও আরাম একসাথে পেয়ে সন্তুষ্ট ক্রেতারা। সাশ্রয়ী দাম জনপ্রিয় করেছে ওরিয়নকে। সাধারণত আমার পায়ে জুতাগুলো খুব অনেক রিয়ার টাইপের হয়, যে হয় না, তো এখান থেকেই মেইনলি আমি জুতাগুলো নিই। ঠিক 3 বছর আগে আমি এখান থেকেই নিয়েছিলাম। জুতার কালেকশন অনেক ভালো, সব বয়সী মানুষের জন্য খুবই ভালো কালেকশন এবং রিজনেবল প্রাইস, এবং জুতাগুলি খুব সুন্দর। ওরিয়নের জুতা কেনাকাটায় বিকাশের রয়েছে আকর্ষণীয় অফার। বিকাশে পেমেন্ট করলে ক্যাশব্যাক অফার আছে, এটা ভালো, খুবই ভালো। 100 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক, ক্যাম্পেইন চলাকালীন সে 200 টাকা পাবে, এবং দিনে সে 200 টাকা পাবে, এবং ক্যাম্পেইন চলাকালীন সে সর্বোচ্চ 500 টাকা পাবে। গুলশানে বাটার বিক্রয় কেন্দ্রেও জমজমাট কেনাকাটা। অনেকেই পরিবারের সকলের জুতার জন্য বেছে নিচ্ছেন বাটাকে। ওয়াইফের জন্য নেওয়ার প্ল্যান, আমার জন্য নেওয়ার প্ল্যান, এবং আমার বাচ্চার জন্য নেওয়ার প্ল্যান। এবার কালেকশন বেশ ভালো, আগের থেকে অনেক বেশ ভালো হয়েছে এবং আপগ্রেড হয়েছে, ডিজাইনগুলো সুন্দর। বাচ্চাদের কালেকশন তো অনেকই দেখছি, তবে ওর সাইজটা এমন পড়েছে না কিডস না অ্যাডাল্ট, ইন বিটুইন, তো ওই জন্য একটু ডিফিকাল্ট হচ্ছে। অফার জেনে ক্রেতারাও দাম দিচ্ছেন বিকাশে। বিকাশে একটা কোড আছে E24, এটা ইউজ করলে 100 টাকার একটা কুপন পাবে, 10% ডিসকাউন্ট, সর্বোচ্চ 100 টাকা আর কি। আর কুপনটি পাবে দিনে 2 বার। ব্র্যান্ডের জুতার কদর সব শ্রেণীর ক্রেতার। এসব পণ্য যেমন মানে ভালো, তেমনি টেকেও দীর্ঘদিন। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদে বিক্রি বেড়েছে রাজশাহীর রেশম পল্লীতে। ক্রেতার চাহিদা মাথায় রেখে এসেছে নতুন ডিজাইন ও রঙের বাহারি পোশাক। যুগের সঙ্গে তাল মিলিয়ে এসব পোশাক এসেছে আধুনিকতার ছোঁয়া। নানা ধরনের কাপড়ের ভিড়েও কমেনি সিল্কের আভিজাত্য। উৎসব রাঙাতে এখনও অনেকের কাছে এর পোশাকের বেশ কদর। অন্যান্য পোশাকের মতোই ঈদের মৌসুমে রাজশাহী সিল্ক পল্লীতে বিক্রি থাকে বেশি। দেশের নানা প্রান্ত থেকে ভিড় করেন শৌখিন ক্রেতারা। মসলিন এবং সিল্কের উপরে আকর্ষণ, মসলিন একটা কিনেছি। রাজশাহী সিল্ক পল্লীতে এখন শাড়ি পাওয়া যাচ্ছে 3000 থেকে শুরু করে 65,000 টাকার মধ্যে, আর 3 পিস পাওয়া যাচ্ছে 3,500 থেকে শুরু করে 12,000 টাকায়। বাবা আমাকে একটা ড্রেস কিনে দিয়েছে, যেটা খুবই প্রিন্সেসের মতো সুন্দর। ডিজাইনটা একটু পছন্দ হচ্ছে, ওটা খুবই প্রাইস, ওই প্রাইজের কাছে আমরা যেতে পারছি না। আবহাওয়া ও ক্রেতা চাহিদা মাথায় রেখে মেয়েদের জন্য র সিল্ক, বলাকা, মটকা, ক্র্যাফট, কাতান সিল্কের উপর জরি ও স্টোনের কাজ করা শাড়ি থাকছে সিল্ক পল্লীতে। 3050 থেকে মোটামুটি 60-65 হাজারের শাড়ি আপনার, 3 পিসগুলোর মোটামুটি 6000 থেকে 40-42 হাজার পর্যন্ত আমরা তৈরি করেছি। শুধু মেয়েদের জন্য শাড়ি 3 পিস নয়, ছেলেদের জন্যও নজর করা ডিজাইনের পাঞ্জাবি পাওয়া যাবে সিল্ক পল্লীতে। এনডি সিল্ক, ধুপিয়ান, মসলিন পাঞ্জাবিতে ক্রেতার আগ্রহ বেশি। দাম পড়বে 3000 থেকে 25,000 টাকা। ব্যবসায়ী নেতারা বলছেন, করোনা মন্দার পর গত বছর 60 কোটি টাকার ব্যবসা হলেও এবার অন্তত 75 কোটি টাকার ব্যবসার আশা করছেন তারা। গত বছর আশা করেছিলাম যে 50 থেকে 60 কোটি টাকার মতো রাজশাহী থেকে শুধু বেচা বিক্রি হবে, কিন্তু এবার আশা করছি একটু বেশি হবে। ঈদ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বিক্রি বাড়বে বলে আশা করছেন সিল্ক পল্লীর ব্যবসায়ীরা। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রাস্তায় ফিটনেসবিহীন পরিবহন চলাচল আর অদক্ষ চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান। সকালে হাটি কুমরুলে মহাসড়ক পরিদর্শনে গিয়ে তিনি আরও বলেন, মহাসড়কে কোনো ধরনের 3 হুইলার
চলতে দেওয়া হবে না। এছাড়া ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোল চত্বর থেকে হাটিকুমরুল এবং হাটিকুমরুল থেকে চান্দাই কোনা পর্যন্ত জেলা ও হাইওয়ে পুলিশ মোতায়েন থাকবে। অন্য বছরের তুলনায় মহাসড়কের অবস্থা ভালো উল্লেখ করে এবার ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশা করেন তিনি। চট্টগ্রামের বারুইয়ারহাট এলাকায় পরিবহন থেকে চাঁদা তোলার সময় 7 জনকে আটক করেছে র্যাব। গতরাতে তাদের আটক করা হয়। র্যাব জানায়, গোপন খবরে খাগড়াছড়ি মহাসড়ক ও পুরাতন বিশ্ব রোড এলাকায় অভিযান চালায় একটি দল। এ সময় চাঁদাবাজির সাথে জড়িত থাকার দায়ে 7 জনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে বিভিন্ন গাড়ি থেকে চাঁদা তোলার মোট 14,305 টাকা এবং চাঁদা আদায়ের 7টি রসিদ বই উদ্ধার করা হয়। রাঙামাটির সাজেকে পাহাড় কেটে সুইমিং পুল নির্মাণের দায়ে মেঘপল্লী রিসোর্টকে 2 লাখ টাকা জরিমানা এবং অনির্দিষ্টকালের জন্য সুইমিং পুল বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। সকালে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার এই অভিযান পরিচালনা করেন। তিনি জানান, মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ সুইমিং পুলটি বন্ধে হাইকোর্টে রিট করে। এর প্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি JBM হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ আদেশ দিলে সুইমিং পুলটি নির্মাণ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। নীলফামারীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে পালানোর সময় 2 জনকে গ্রেফতার করা হয়েছে। গতরাতে সদর উপজেলার দারোয়ানি টেক্সটাইল বাজার থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, রাতে ডোমার উপজেলার চৌপুথি বাজার থেকে একটি 250 কিলো ভোল্টের ট্রান্সফরমার চুরি করে ট্রাকে নিয়ে যাওয়ার সময় ধাওয়া করা হয়। এ সময় 4টি নিরাপত্তা চৌকি ভেঙে চলে যায় ট্রাকটি। ভোরে সদর উপজেলার দারোয়ানি টেক্সটাইল বাজারে ব্যারিকেড দিয়ে 2 জনকে আটক করা হলেও পালিয়ে যায় আরও 6 জন। ট্রান্সফরমারটি উদ্ধার ও ট্রাকটি জব্দ করা হয়েছে। তৃতীয় দিনের মতো রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এই তাপপ্রবাহ আরও কয়েকদিন থাকতে পারে, তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 38.7 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঈশ্বরদীতে 38.3 ও রাজশাহীতে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। প্রখর রোদের সাথে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ায় জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে।